পাঠিয়েছেন যিনি, তিনি লিখছেন যে আজ আপনাদের আমার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা বলবো, যে ঘটনার ফলে আমি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলাম যে টানা 1 বছর আমি সারাক্ষণ আতঙ্কের মাঝে থাকতাম। আর সারাক্ষণ, এমনকি টয়লেটে যাবার সময়ও আমার পাশে কাউকে থাকতে হতো। ভূত এফএমে অনেক মানুষকে দেখেছি যে অলিক কিছু না দেখতে পারার জন্য অনেক হাহুতাশ করেন, কিন্তু আমার পরিবার আর আমার যে অবস্থার মধ্য দিয়ে আমি গিয়েছি তা থেকে উপলব্ধি করতে পারি যে ব্যাপারগুলো আসলে যেমন মজার মনে হয় আসলে সেরকম নয়। যাই হোক, আমি মূল ঘটনায় চলে আসি। এই ঘটনাটা আমার ছোটবেলার, যখন আমি স্কুলে পড়ি। আমার বাবার ছিল বদলির চাকরি, উনি ছিলেন সরকারি ডাক্তার। সেবার বাবার বদলি হলো ঠাকুরগাঁতে। আমি যে সময়ের কথা বলছি তা 1987-88 দিকে। ঠাকুরগাঁতে যে সদর হাসপাতাল তা তখন কেবল নতুন ভবনে শিফট হয়েছে, যা কিনা ঠাকুরগাঁ বাসস্ট্যান্ডের কাছে এখনো আছে। নতুন হাসপাতালের ডাক্তারদের কোয়ার্টারগুলো তখনও বানানো শেষ হয়নি। বাইরে বাসা ভাড়া বেশি হবে বলে অনেক ডাক্তার তখন পুরনো হাসপাতালের ভবনগুলোতে থাকতেন। পুরনো হাসপাতালটি ছিল ঠাকুরগাঁর কোর্টের পাশে। সেটি ছিল ব্রিটিশ আমলে করা অনেক বড় ক্যাম্পাসের মাঝে। অনেকগুলো শত বছরের পুরনো কাঁঠাল গাছ ছাড়াও সেই ক্যাম্পাসে ছিল পরিত্যক্ত দুটো অ্যাম্বুলেন্স, যেটায় চড়ে আমরা তখন খেলা করতাম। আর ছিল একটা লাশ কাটা ঘর। আমরা সবাই মহা আনন্দে পুরনো হাসপাতালের সেই ভবনটায় উঠলাম। তা নাকি আগে ওয়ার্ড ছিল। আমাদের ওই বাসায় ওঠার পরে আশেপাশের অনেকেই আমার মাকে বলছিলেন যে আপনাদের ছোট বাচ্চা আছে, এই পুরনো হাসপাতালের বিল্ডিং এ না উঠলেই ভালো করতেন। তবে পরিষ্কার করে কিছু বলেননি। আমার ছোটবেলাটা অনেক দস্যিপনায় কাটত। স্কুলের বাইরে দুপুরে একটু সময় ছাড়া সারাটা সময় আমরা বাইরে খেলাধুলা করে বেড়াতাম। পুরনো হাসপাতালের বিরাট ক্যাম্পাস আমাদের কাছে এক মজার খেলার মাঠ হয়ে গেল। হাসপাতালের পরিত্যক্ত ভবনগুলো যেন আমাদের লুকোচুরি খেলার জন্যই তৈরি করা হয়েছিল। হাসপাতালের পিছনের ছোট একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা টাঙ্গন নদীতে যাওয়ার শর্টকাট রাস্তা বের করে ফেললাম। আমাদের মাঝে ভয়ের কোনো ধারণাও ছিল না। সমস্যাটা শুরু হলো হঠাৎ করেই। আমি আর আমার বড় ভাই রাতের বেলা অদ্ভুত ধরনের স্বপ্ন দেখা শুরু করলাম। কিছুদিন পরপরই ঘটনাটা ঘটতে থাকলো। আমার বড় ভাই ওনার স্বপ্নগুলো মনে রাখতে পারতেন না, কিন্তু ওনার যেটা হতো তা সোজা ভাষায় মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যা হয় সেরকম করে গোঙানি আর চিৎকার করে ওঠা। পরবর্তীতে আরেকটা ব্যাপার মাঝে মাঝেই হতে থাকে, সেটা হলো উনি ঘুমের মাঝেই উঠে হেঁটে বেড়াতে শুরু করতেন। সবচাইতে অবাক করা ব্যাপার হলো উনি ঘুমের মাঝে 2 বার বাসার দরজা খুলে বাইরে চলে যান এবং ফজরের নামাজের যাবার সময় বাবা ওনাকে বাসার কিছু দূরের একটা কাঁঠাল গাছের নিচে ঘুমন্ত অবস্থায় খুঁজে পান। এরপর থেকে রাতে ঘুমাবার আগে আমার মা বাসার মূল দরজা ভেতর দিক থেকে তালা মেরে দিতেন। আমার স্বপ্নের ধরনটা ছিল আরো অদ্ভুত। আমি আমার স্বপ্নগুলো স্পষ্ট মনে রাখতে পারতাম। স্বপ্নগুলো এক কথায় জীবন্ত। আমার স্বপ্নে দেখতাম আমার ঘরের চারিদিকে কেমন জানি বদলে গেছে, সবকিছু যেন 50-60 বছর পিছিয়ে গেছে। আমার ঘরের চারিদিকে পরিচিত আসবাব কিছু নেই, বরং সেই জায়গাতে আছে সারি সারি করে পাতানো রোগীদের বিছানা, সাদা চাদর বিছানো। সেই বিছানাগুলোর মাঝে বেশিরভাগই রোগী শুয়ে আছে। তাদের কেউ কেউ কষ্টে কোঁকাচ্ছে, কেউ বা ঘুমে বিভোর। একবার স্বপ্নে আমি কাহিনী কি ভালো মতো দেখার জন্য উঠে বসি। এমন সময় দেখি কেউ একজন বলল যে বাবু উঠে গেছে, ওষুধের ডোজটা দিয়ে দেই। পিছনে তাকিয়ে দেখি একজন সিস্টার, পরিষ্কার সাদা পোশাক পরা, মায়াবী মুখ, আমার সামনে একটা ট্রলিতে কিছু একটা আনে। আমি বেকুবের মতো দেখতে থাকি। উনি অনেক যত্ন করে কি একটা ওষুধের অ্যাম্পুল ভাঙেন, একটা কাচের সিরিঞ্জে ওষুধটা নেন এবং আমার হাতটা ধরেন। এই পর্যায়ে আমি বুঝতে পারি আমার সাথেই কিছু একটা হতে যাচ্ছে। আমি হাত ছাড়ানোর জন্য জোরাজুরি করতে থাকি, চিৎকার করে বলতে থাকি, ছেড়ে দাও। ঘুম ভাঙলে দেখি আমার বড় ভাই ধাক্কা দিয়ে বলছেন, কি হয়েছে তোমার? স্বপ্ন দেখছো মনে হয়? খারাপ কিছু? হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে।
হাত মুখে পানি দিয়ে আসো, ভালো লাগবে। এরপর আমি বাথরুমে যাই। হাত ভরে পানি নিয়ে মুখ ধোবার সময় হাতের দিকে চোখ আটকে যায়। হাতের এক জায়গায় খুব জোরে ধরায় 5 আঙ্গুলের দাগ হয়ে রক্ত জমাট হয়ে আছে। পরদিন সকালে আমার মা বাবাকে স্বপ্নের ব্যাপারটা খুলে বলি আর হাতের দাগটা দেখাই। আব্বা আম্মা ব্যাপারটা অবাক হন এবং ভয় পেলেও আমাদের সাহস দেবার জন্য বুঝ দেন যে ঘুমের ভেতর হয়তো আমি নিজেই নিজের অন্য হাত দিয়ে এমন করেছি। তবে আমার মা আর নানাকে বলে আমাদের 2 ভাইয়ের জন্য 2টো তাবিজ জানিয়ে দেন। আম্মা ওটা আমাদের হাতে বেঁধে দেন। মূল ঘটনা ঘটে এর কিছুদিন পরে। আমাদের বাসায় তখন রেফ্রিজারেটর ছিল না। পুরনো হাসপাতালের প্রায় সবকিছুই নতুন শিফট করে গেলেও ইপিআই এর অফিসটা আগের ভবনেই ছিল। ইপিআই এর স্টোর রুমের জন্য সেবার ইউনিসেফ থেকে 5-6টা ডিপ ফ্রিজ দান করে। প্রয়োজন না থাকায় সেগুলো ইনস্টল না করে ফেলে রাখা হয়েছিল। ইলেকট্রিকের জিনিস পড়ে থাকলে নষ্ট হতে পারে ভেবে আমাদের পুরনো হাসপাতালে অবস্থানরত ডাক্তারদের একটা বড় ডিপ ফ্রিজ ইনস্টল করে নিজেদের প্রয়োজনে ব্যবহার করার জন্য অনুমতি দেন। বাবা সহ অন্যান্য ডাক্তাররা, আঙ্কেলরা কোরবানির ঈদের আগে ঠিক করেন যে ঈদ উপলক্ষে এবার একটা ডিপ ফ্রিজ ইনস্টল করবেন। সেই সময় ফ্রিজ মানে আমাদের কাছে অনেক মজার ব্যাপার ছিল। আইসক্রিম বানানো যাবে, বরফ বানিয়ে সেই বরফ খাওয়া বিশাল আনন্দের ব্যাপার ছিল আমাদের মাঝে। তো সেই ফ্রিজ ইনস্টল করতে করতে মেকানিক রাত 11টা বাজিয়ে দিল। সেটা ছিল ঈদের আগের রাত। আমরা রাত 11টায় বাসায় এলাম আইসক্রিম করতে দেবার জন্য জিনিস নিয়ে। আমার বাটিতে করে মার বানায় দেওয়া দুধ চিনির মিশ্রণ নিয়ে যাচ্ছিলাম বাসা থেকে ইপিআই অফিসে, যা কিনা বেশ খানিকটা দূরে ছিল। আর পথের মাঝে 2টা বড় কাঁঠাল গাছ আর লাশ কাটা ঘরটা পড়তো। আমার বড় ভাই আমার আগের বাটি নিয়ে চট করে চলে গেল। আর একলা আস্তে আস্তে যেতে লাগলাম যেন বাটির মিশ্রণটা পড়ে না যায়। বাসার কিছুটা দূরে আসার পর আমার চোখ আটকে গেল সেই বড় কাঁঠাল গাছের দিকে। আমি যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর যেন মূর্তির মতো আটকে গেল। আতঙ্ক কি জিনিস এই সময় আমি বুঝতে পারলাম। আমি দেখলাম সেই গাছের আড়াল থেকে সেই সিস্টারটি বের হয়ে আসছেন যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। আমি নড়তে পারছিলাম না। মোহগ্রস্ত মানুষের মতো তাকিয়ে দেখলাম মহিলাটি আমাকে ইশারায় ডাকছেন। অন্ধকারে ওনার শরীরটা যেন হালকা নীরব আলো ছড়াচ্ছিল। আমি কত সময় দেখেছি মনে নাই, শুধু মনে আছে এক সময় আমি সম্বিত ফিরে পেলাম। তখন আমি চিৎকার করে বাসার দিকে দৌড় দিলাম। বাসার উঠোনে এসে চিৎকার করে জ্ঞান হারালাম। আমার জ্ঞান যখন ফিরল আমি আমার বাবার কোলে। আমি আতঙ্কে বাবাকে জড়িয়ে ধরলাম। আমার মনে আছে সেই রাতে আমাকে দেখার জন্য অন্যান্য ডাক্তার আঙ্কেলরা এসেছিলেন। কড়া ডোজের ঘুমের ওষুধেও সারা রাত আমি চোখের পাতা এক করতে পারিনি। পরদিন সকালে ঈদ ছিল, কিন্তু আমাদের সেবারের ঈদের আনন্দ মাটি হয়ে গিয়েছিল। আমার ফোবিয়াটা এমন ভয়াবহ হয়ে দেখা দিল যে বিকেলে আমরা নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন। বিকালে আমার নানা বাড়ি দিনাজপুরে আমাদের নিয়ে চলে গেলেন আমার বাবা, এবং মাসখানেক পর বাবা বদলি নিয়ে ঠাকুরগাঁ থেকে দিনাজপুরে চলে আসেন। আমার বাবা অনেক আধুনিক মন মানসিকতার ছিলেন। উনি আমার ব্যাপারটাকে সম্পূর্ণ মনের ভ্রম বলে ধরে নেন। আমি 1 বছর স্কুল ড্রপ দিই। পরবর্তীতে আমার বাবা ঢাকা পিজি হাসপাতালে একজন মানসিক বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমাকে দেখান। ওনার চিকিৎসা আর ঘন্টার পর ঘন্টা কাউন্সিলিং এর পর আমি স্বাভাবিক হই। এরপর আমি ওই মহিলাকে আর কখনো দেখিনি। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু কিছুদিন আগে একবার ঠাকুরগাঁ যাবার দরকার পড়ল। সেই সময় ভাবলাম একবার দেখে আসি ছোটবেলার জায়গাগুলো। হাসপাতালের ক্যাম্পাস ঘেঁষা একটা বাসা ছিল আমাদের ওই সময়ের বন্ধু মহিদুলের। ভাবলাম আসছি যখন দেখে যাই, যদি বাসায় থাকে ভাগ্য ভালো বলতে হবে। ছুটি থাকায় সে বাসাতেই ছিল। আমাকে দেখে অনেক খুশি আর অবাক হলো। ওর সাথে পুরনো জায়গাগুলো দেখতে বের হলাম। নস্টালজিয়া পেয়ে বসলো 20-22 বছর পর সেই পুরনো হাসপাতালের ক্যাম্পাসে গিয়ে। অনেক পরিবর্তন দেখলাম। বড় কাঁঠাল গাছগুলো কেটে সাফ করে নতুন কিছু বিল্ডিং বানিয়ে ডাক্তারদের কোয়ার্টার বানিয়েছে দেখলাম। কিছুটা ঠাট্টা করেই ওকে সেই কাঁঠাল গাছের জায়গাটা দেখিয়ে বললাম, এই গাছটা কেটে ফেললো, মনে আছে এখানে কি হয়েছিল? ও আমাকে অবাক করে বলল যে 1 বছর আগে ওই গাছটা কাটার সময় নাকি গাছের পাশের মাটির নিচে একটা পুরনো কঙ্কাল পাওয়া যায়। ওই কঙ্কাল কার, ওখানে কিভাবে আসলো কিছুই বের করা যায়নি,
কিন্তু ডাক্তার আঙ্কেলরা কঙ্কালটা দেখে বুঝতে পেরেছিলেন সেটা একটি মহিলার কঙ্কাল। পরে এলাকার সবাই মিলে কঙ্কালটা গোরস্থানে দাফন করে দেন। আমার ব্যাপারটা বিশ্বাস করতে চাইনি। পরে দেখলাম কথা সত্য। ফেরার সময় অনেক বিষণ্ণ ছিলাম। মনে হয়েছিল হয়তো ওই মহিলা আমাকে বলতে চেয়েছিলেন ওনার সাথে কি হয়েছে, কেউ খুন করেছে কিনা, এই সমস্ত ব্যাপার। হয়তো ওনার দাফন কাফন ছাড়া পুঁতে রাখা অতৃপ্ত আত্মা মুক্তির আশায় আমার সাহায্য কামনা করেছিল। কিন্তু আমি সেই সময় তা বুঝিনি বলে ওনার আরো 20-22 বছর কষ্ট করতে হয়েছে। এইটা লিখেছেন আমাকে মোহাম্মদ আরিফুর রহমান, সিলেট থেকে। তিনি পেশায় একজন ডেন্টিস্ট। তিনি আমাকে এই ঘটনাটি পাঠিয়েছেন। তার ঘটনাটা আমরা শোনাবো। এবং যিনি ইমেল করেছেন তিনি লিখেছেন যে ভাইয়া কেমন আছেন, আমি আজকে আমার একটা ইন্ডিয়ান ফ্রেন্ডের কাছ থেকে শোনা ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। আমি তার কাছ থেকে ঘটনাটা যেভাবে শুনেছি আপনাদেরকে সেভাবেই বলছি। আমার সাথে তার ফেসবুকে কথা হতো। আমি তাকে ভূত এফএমের কথা বলেছি, সে আমাকে স্টোরিটা বলেছে এবং আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য রিকোয়েস্ট করেছে। ঘটনাটা আমার আঙ্কেলকে নিয়ে। 1996 দিকে আমার আঙ্কেলের চাকরির সুবাদে কলকাতা থেকে কর্ণাটক ইউপিতে ট্রান্সফার করা হয়। কর্ণাটকের একটা গ্রামে তার পোস্টিং পড়ে। আঙ্কেল পুলিশে ছিল, তাই অনেক রাত পর্যন্ত অফিসে থাকতে হতো। একদিন আঙ্কেলের অফিস থেকে বের হতে হতে প্রায় রাত 12টা বেজে যায়। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। কোয়ার্টারে যেতে অনেক দেরি হয়ে যাবে বলে আঙ্কেল গ্রামের একটা শর্টকাট নেয়। এখানে বলে রাখা দরকার যে সেই রাস্তাটা পাকা ছিল এবং অনেক নির্জন জায়গা দিয়ে রাস্তাটা গেছে। রাস্তার দুই ধারে শুধু গাছ ছিল এবং আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, একদম নিরিবিলিতে ছিল। আর রাস্তাটা সম্পর্কে অনেকে অনেক কথা বলতো যে রাস্তাটা ভালো না ইত্যাদি। তো আঙ্কেল সব বুঝে শুনেই রাস্তাটা ধরে চলতে থাকে। তার কোনো ভয় লাগছিল না, কারণ তিনি জিন ভূত বিশ্বাস করতেন না। আস্তে আস্তে যেন বৃষ্টির বেগ বাড়ছিল। হেডলাইটের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল তিনি অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছিলেন এবং ঘড়ির দিকে তাকিয়েছিলেন যে 1:30 পার হয়ে গেছে। হঠাৎ তিনি হেডলাইটের ঝাপসা আলোতে একটা মেয়েকে দেখতে পেলেন এবং তিনি ভাবলেন যে এত রাত্রে এখানে একটা মেয়ে কি করছে। তিনি মেয়েটার যখন একটু কাছাকাছি আসলেন তখন দেখলেন যে মেয়েটা একটা লাল বিয়ের শাড়ি পরেছিল এবং সে সম্পূর্ণ ভিজেছিল আর রাস্তার ধার থেকে আঙ্কেলকে বাইক দাঁড় করানোর জন্য ইশারা করছিল। হেডলাইটের আলোতে তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। আঙ্কেল বাইক থামাতে গিয়েও কেন যেন থামালেন না। তিনি অনেক স্পিডে মেয়েকে পাস করে চলে গেলেন। তিনি ভাবলেন যে মেয়েটার কাছে দাঁড়ানোর দরকার ছিল, না জানি কোন বিপদে পড়েছে। তিনি মনে করলেন যে বাইকটা ঘুরিয়ে মেয়েটার কাছে ফেরত যাবেন। হঠাৎ তার রাস্তার ধারে চোখ পড়ল। তিনি দেখলেন যে সেই মেয়েটি আবারও রাস্তার ধারে দাঁড়িয়ে আছে আর একইভাবে লিফট চাইছে, একটু আগে যাকে তিনি পেছনে ফেলে এসেছেন। আঙ্কেল মোটেও ভীতু ছিলেন না, কিন্তু তিনি মেয়েটিকে দেখে প্রচন্ড ভয় পেয়ে গেলেন আর এবার আরো জোরে মোটর বাইকটাকে মেয়েটাকে পাস করে চলে গেলেন। তিনি বুঝলেন যে তার হাত পা অবশ হয়ে যাচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন শীতল স্রোত প্রবাহিত হতে লাগলো। তিনি কিছু দূরে গিয়ে হঠাৎ দেখলেন যে সেই মেয়েটি আবার রাস্তার ধারে দাঁড়িয়ে। তিনি তার বাইকের স্পিড আরো বাড়িয়ে দিলেন। তিনি ব্যাক ভিউ মিররে দেখলেন যে মেয়েটা একটা অদ্ভুত রকম হাসি দিয়ে তার বাইকের পেছনে পেছনে দৌড়াচ্ছে। তিনি স্পিড মিটারে তাকিয়ে দেখলেন যে তার বাইকের স্পিড প্রায় 100 ক্রস করে ফেলেছে। এটা দেখে তিনি আরো ভয় পেয়ে গেলেন। তিনি মনে মনে হনুমান চল্লিশা পড়তে লাগলেন। তার মাথা কাজ করছিল না। এভাবে কতক্ষণ তিনি বাইক চালিয়েছেন তার মনে নেই। তিনি কোনো এক সময় একটা হাটে পৌঁছান এবং সেখানে নাইট গার্ডদের দেখতে পেয়ে তিনি তাদের কাছে যে অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তিনি পুলিশের চাকরিও ছেড়ে দেন। ভাইয়া, সে যখন আমাকে ঘটনাটা বলে তখন আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল এবং এখন আমি আপনাদের যখন লিখছি তখনও আমার খুব ভয় করছে। এবং এটা আমাদের লিখেছেন সাদ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। যাব
এবং সেই ঘটনাটা আমাকে লিখে পাঠিয়েছেন লিয়াকত লিপু, এবং তিনি সিলেট শাহী ঈদগাহ হোসনাবাদ আবাসিক এলাকা সিলেট থেকে লিখেছেন এই ঘটনাটি। তিনি লিখেছেন যে আমি যে ঘটনাটি বলবো সেই ঘটনাটি আমার জীবনের কোনো ঘটনা না, এটি আমার শোনা একটি ঘটনা। আমি সিলেটে থাকি, তাই আমি চা এবং চা বাগানের সাথে খুব পরিচিত। আমার বাসার পাশে যে চা বাগানটা, সেই বাগানের একটি ঘটনা বলবো। আমি একদিন বিকেলে চা বাগানে যাই। বাগানে পাহারাদারদের সাথে গল্পের সময় তার কাছ থেকে ঘটনাটা শুনি। ঘটনাটি 3 বছর আগের একটি ঘটনা। বাগানে এক রাতে পাহারাদার পাহারা দিচ্ছিল। বাগানের 10 নম্বরে পাহারা দেবার সময় সে দেখে যে একটি অতি সুন্দর মেয়ে রাতে চা পাতা তুলছে। সে তার কাছে যায়, তাকে বলে, রাতে পাতা তুলছো কেন? সে তাকে জবাব দেয়, আমি সব সময় রাতে পাতা তুলি, আমি দিনের বেলা পাতা তুলতে পারি না। পাহারাদার এই কথাকে পাত্তা না দিয়ে বলে, দিদি আমারে তুরা সাদা দিবিনি। অর্থাৎ যেটার মানে শুদ্ধ ভাষায় বলতে গেলে যেটা হয় সেটা হচ্ছে, দিদি আমাকে কিছু জর্দা পাতা দিবেন? সে জবাব দেয়, তুই আইয়া নিয়ে যা, তুমি এখানে আসো, নিয়ে যাও। সে কথা শুনে এবং সেই অনুযায়ী জর্দা আনতে যায় সেই গার্ড, এবং তখন সেই মেয়েটি তার চোখের মায়াজালে পাহারাদারকে আটকে ফেলে এবং তার বাক শক্তি নষ্ট হয়ে যায়। সে দেখতে পায় সেই সুন্দরী নারী আস্তে আস্তে কুৎসিত চেহারায় পরিণত হচ্ছে এবং দেখে যে তার চোখ থেকে রক্ত বের হচ্ছে। তাকে বলে, আমার কাছে কেন আসলে তুমি জানো না এই বাগানে আমি এই বাগানে যা ইচ্ছা তা করব, কেউ আমাকে বাধা দিলে তাকে মেরে ফেলবো। তারপর নারী তাকে তার বুকে কয়েকটা আঁচড় দিয়ে তাকে অজ্ঞান করে ফেলে। পরের দিন তাকে তার সহকর্মীরা বাসায় নিয়ে আসে এবং সে সবাইকে বলে যে রাতের ঘটনা কি ঘটেছিল সেখানে। সে বলে, আমার বুকে যখন আঁচড় দেয় তারপরে মনে হয়েছিল যে আমার বুকে অনেক ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে। সেই পাহারাদার প্রতি রাতে সেই নারীকে ঘুমের মধ্যে দেখতে পায়। সে তাকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছে। অনেকদিন অসুস্থ থাকার কারণে সে মারা যায় এবং সেই 10 নম্বরে এরপর অনেকে সেই মেয়েকে দেখেছে, তবে কেউ তার কাছে যায়নি। এই ছিল ঘটনা। এবং আজকে শুরুতেই যে ঘটনাটা আমি আপনাদেরকে জানাবো সেটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনি, বরগুনা থেকে। শুনতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে বরগুনাটা ঢাকা থেকে অনেক দূরে এবং সেখান থেকে তার আসাটা সম্ভব হয়নি। সুতরাং আমাকে যেটা করতে হবে, তার ঘটনাটি পড়ে শোনাতে হবে আপনাদের। লিখছেন সাজ্জাদুর রহমান রনি, আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় 6-7 বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স 12-13 কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময়ই বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় 3 মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, সেটা হলেই ভালো হতো। এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল। এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল, কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই।
যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় 1.5 মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল। তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতেই অসম্ভব রকমের আজে বাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে 25-30 মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাইরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনেই ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরো দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরেনি। এবং এখানে আরো আশ্চর্যজনক হলো, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান, এবং সেই ঘটনাটা আমি শোনাবো, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই কোনো একজন লিসনার, যিনি আজকে ভূত এফএম এ উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার, 11/12/2011 দুপুর 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো। ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম, লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন, ইন্ডিয়া। এবং ওনার হার্টের একটা প্রবলেম ছিল, ট্রিটমেন্টের জন্য ওনার যমজ 2 ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8-এ উঠলো, 7 থেকে 8-এ উঠলো, এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল হচ্ছে লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন, আমি বড়। ভয়ে আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সব সময়। ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল। এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরল, এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন, এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না, কি হবে এখন। নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম। রাস্তায় হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে, অর্থাৎ বর্ডার এলাকায়, সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল। সো বুঝতেই পারছেন, ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর 3 জন, এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম, তখন সন্ধ্যা 6:15 ছিল।
একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলে যাচ্ছিল। ড্রাইভ করতে করতে ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই সকাল 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনে দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে 2-2.5 ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে অনেক ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম তখন রাত প্রায় 9টা হয়ে গেছে। আবারও যাত্রা শুরু, এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম, সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয়, আমি সেই রাতের কথা বলবো। ঘন কুয়াশা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা 6 জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছি সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা। সবার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করলো যেন কিছুই হয়নি। সে পুনরায় স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে লাগলো। গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল। ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাক ভাবেই চলছে। কি হচ্ছে এসব? ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি। সকাল 6টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা। এবং যে ঘটনাটা, সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বলল লাঞ্চ করার পরে যেন ফোন ব্যাক করা হয়। তারপর তারা লাশের গাড়ি যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাট ভাবেই তারা ফেরিতে সবার আগে উঠে পড়েছিল। এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে হয়তো সংঘর্ষ হতো সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সেই গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। আপনাদের কেমন লাগলো সেটা জানি আমাদের SMS করতে পারেন। আমার কাছে যে ঘটনাটি রয়েছে সেটি আমাদেরকে পাঠিয়েছেন ফারদিন আলম অপূর্ব। আমি চলে যাচ্ছি ঘটনায়। ফারদিন আলম অপূর্ব তিনি লিখছেন যে আমি যে স্টোরিটি বলছি সেটা আমার সাথে ঘটেছিল কয়েক বছর আগে। আমি তখন বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে। সেখানে আমরা 1 সপ্তাহের মতো ছিলাম একটা বাংলোতে। বাংলোটার নাম আর লিখলাম না। তো প্রায় একদিন প্রায় রাতে 2টার দিকে 2টা থেকে 2:30টার মাঝে আমার ঘুম হঠাৎ ভেঙে গেল। তখন আমি রাতে উঠে আমি গ্লাসে পানি ঢালতে লাগলাম। বাহিরের থেকে কিছু কুকুরের ডাক শোনা যাচ্ছিল। আমি এতটা কেয়ার করলাম না। আমি আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু কেন যেন আমার ঘুম আসছিল না। আমার ভীষণ গরম লাগছিল ও তাই আমি জানালাটা খোলার জন্য উঠলাম এবং আগেই বলে নিলাম যে জানালাটার পাশে ঘন জঙ্গল ছিল। তো আমি যখন জানালাটা খুললাম তখন আমি একটা আর্তনাদের শব্দ পেলাম। আমার রুমটার মধ্যে একটা বাহিরে যাওয়ার দরজা ছিল। তো আমি ব্যাপারটা দেখার জন্য বাহিরে গেলাম।
আমি দেখলাম আমার জানালাটার পাশে একটা বয়স্ক লোক বসে আর্তনাদ করছে। তো তাকে সাহায্য করার জন্য আমি তার সামনে গেলাম এবং তাকে আওয়াজ দিলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না। আমি তার সামনে এগিয়ে গেলাম ও তাকে স্পর্শ করলাম। তখন সে উঠে ঘন জঙ্গলের দিকে খোঁড়াতে খোঁড়াতে এগোতে লাগলো এবং আমি তাকে পেছন থেকে দেখলাম, কিন্তু সে কোনো সাড়া শব্দ করল না, বরং আরো গভীর জঙ্গলের দিকে এগোতে লাগলো। সে কিছু গভীরে যাওয়ার পর আমাকে ইশারা করলো সেখানে আসার জন্য। তখন আমি সেখানে এগোলাম এবং সে আমাকে আঙুল দিয়ে ইশারা করে কিছু একটা দেখালো। আমি সেখানে তাকালাম এবং আমি দেখলাম যে একটি বৃদ্ধ লোকের লাশ সেখানে পড়ে আছে। অবাক কাণ্ড এই যে লোকটা, এটা যে খুবই অবাক একটা ব্যাপার যে আমি এতক্ষণ সাহায্য করার চেষ্টা করছিলাম যে লোকটাকে, তার চেহারা ও লাশটির চেহারা একদম হুবহু একই রকম। আমি তার দিকে আবার ফিরে তাকালাম এবং দেখলাম যে সে নেই এবং সেখানটাতে আমি তারপর ভয়ে চিৎকার দিয়ে আমাদের বাংলোর কাছে দৌড়ে গেলাম এবং রুমে ঢুকে আমার জ্ঞান হারালাম। আচ্ছা, লিখেছেন আপনি তিনি অনেক যেভাবে লিখেছেন সেটা পড়া খুবই ডিফিকাল্ট। আমি ঘটনাটা বলি বরং, যে উনি বলছেন যে উনি ওনার বাংলোতে ছিলেন এবং জানালা খুলে দেখলেন যে একজন বয়স্ক লোক, সেই বয়স্ক লোকটাকে দেখে তিনি প্রথমে তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলেন এবং বয়স্ক লোকটা তাকে যেটা বললেন সেটা হচ্ছে যে ইশারা জঙ্গলের দিকে চলে গেলেন এবং গভীর জঙ্গলে গিয়ে তাকে ইশারায় কাছে ডাকলেন এবং কাছে যাওয়ার পরে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে উনি ইশারা করে একটা ডেড বডি দেখালেন। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এইটা যে এই ভদ্রলোক, তার চেহারা যেমন, ডেড বডির চেহারা ছিল অবিকল সেই রকম। এবং এরপরে যেটা হলো সেটা হচ্ছে সেখানে তার থাকার কথাও না, ভয়ে তিনি দৌড় দিয়ে সেখান থেকে চলে এসেছিলেন এবং পরের দিন সকালবেলায় তিনি তার যে সমস্ত চারপাশের লোকজন ছিল তাদের সবাইকে বলেছিলেন যে এরকম ঘটনা, এবং তারা সেখানে গিয়েছিলেন, যেখানে যে ঘটনাটা ঘটেছিল সেখানে সবাই মিলে লোকজন সাথে নিয়ে তারা দেখেছিলেন এবং গিয়ে দেখলেন যে হ্যাঁ, পরের দিন সকালবেলায় সেখানে যাওয়ার পরেও দেখা গেল যে সেই বৃদ্ধ লোকটি সেখানে পড়ে আছে এবং পুলিশকে তারপর ইনফর্ম করা হয়েছিল এবং পুলিশ কিছু ইনভেস্টিগেশনের পর লাশটি নিয়ে চলে গিয়েছিল। এই ছিল ঘটনা। তো এখন আমার যেটা মনে হয়েছে যে এই বৃদ্ধ ভদ্রলোকটি হয়তো সাহায্য চাইতে এসেছিলেন এবং এই ভদ্রলোকটি হয়তো তার লাশটি দেখিয়ে তাকে বলতে চাইছিলেন এরকম কিছু একটা, যেটাকে সৎকারের ব্যবস্থা করা হোক। তো আমি জানি না যে আপনাদের কারো কোনোদিন এরকম সমস্যা হয়েছে কিনা বা এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্স আপনাদের আছে কিনা, বাট এটা খুবই একটা উইয়ার্ড ব্যাপার যে কোনো একটা লোক যদি নিয়ে গিয়ে আপনাকে তার নিজের লাশ দেখায়, এটা খুবই খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার হওয়ার কথা। তো যারা তার ঘটনাটা আমি পড়ছি, লিখছেন আমাকে, প্রিয় রাসেল ভাইয়া, আপনি নিশ্চয়ই ভালো আছেন, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি আমার বন্ধুর সাথে রিসেন্টলি ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। সময়টা বর্ষাকালের এক রাত, ঘড়িতে সময় প্রায় 11:30। বাইরে তখন তুমুল বৃষ্টি। আমার এক বন্ধু সেদিন তাদের বাসায় সম্পূর্ণ একা। একটু জানিয়ে নিই, ওর মা 1 সপ্তাহ হয় সেই বাসাটায় গিয়ে উঠেছিল। বাসাটা ছিল 6 তলা, ওরা থাকতো 5ম তলায়। বাসাটার 4 তলায় থাকতো বাড়িওয়ালারা এবং সবার উপরের তলাটা ছিল খালি। যা হোক, বৃষ্টির কারণে হয়তো সেই সময়টা লোডশেডিং চলছিল। আমার বন্ধুটি মোমের আলোয় খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ল। বাইরে তখন বৃষ্টি কমেনি এবং বোধহয় আরো খানিকটা বেড়েছে। খানিক বাদে ওরা হঠাৎ করেই ওর ঘুম ভেঙে যায়। কেন ভাঙে তা বলতে পারে না। ঘড়িতে সময়টা তখন রাত 2:10। ওর ঘুম আসে না, আর তাই ও শুয়ে শুয়ে ফোনে গেমস খেলতে থাকে। হঠাৎ সে তার ঘরের পাশে খাবার ঘর থেকে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। খুটখাট কিছু আওয়াজ অনবরত হতে থাকে, যেন কেউ সেখানে বসে খাচ্ছে। অথচ ও ছাড়া পুরো ফ্ল্যাটে দ্বিতীয় কোনো মানুষ ছিল না। ও একটু ভয় পায়, তবে মনকে প্রবোধ দেয় এই ভেবে যে রাতের বেলা এমন শব্দ হতেই পারে, ভয়ের কিছু নেই। শব্দগুলো তখনও চলছিল এবং একসময় তা স্পষ্ট শুনতে পেল সে। কেউ একজন জগ থেকে গ্লাসে পানি ঢালছে এবং 6-7 সেকেন্ড পর গ্লাসটি টেবিলে রাখার আওয়াজও পেল, যেন সত্যি কেউ পানি খেল। এবার আমার বন্ধুটি সত্যি প্রচন্ড ভয় পেয়ে যায়
রাত 2টার পর খালি বাসায় তার ঘুম ভেঙে গিয়ে পাশের ঘরেই এমন স্পষ্ট খাওয়া দাওয়ার শব্দ পেলে অতি সাহসীরও কি হাল হয় সেটা আপনারা বুঝতেই পারছেন। যা হোক, সে সাহস করে শোয়া থেকে উঠে বসে। ভেবে পায় না কি করবে। ঘরে চোর ঢোকে এবং ঘরে চোর ঢোকার যদি কোনো সম্ভাবনাই ছিল না, তবুও তার মনে ক্ষীণ আশঙ্কা জেগেছিল এবং ক্ষীণ আশঙ্কা জাগে সেটি যে চোর হয়তো ঢুকতে পারে, হয়তো ভয় কাটানোর জন্যই। তবু সে আল্লাহর নাম নিয়ে পা টিপে দরজার কাছে গিয়ে খাবার ঘরে উঁকি দেয়। তখন আর শব্দ নেই। মোমবাতি জেলে নিয়ে সে পুরো ঘরটা ভালো করে দেখে নেয়। না, কিছু নেই। খাবার টেবিলটাও একদম খালি, শুধু দুটো গ্লাস এবং দুটো গ্লাস আছে সেখানে। সে হতবাক হয়ে যায়। অলৌকিক কিছুর ভয় তাকে পেয়ে বসে। সে কোনো মতে গিয়ে আবার শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পর শুরু হয় আসল সমস্যা। সে স্পষ্ট শুনতে পায় তাদের ওপরের ফ্ল্যাটে কিছু একটা হাঁটছে। পায়ের আওয়াজটা থেমে থেমে হচ্ছে এবং দেয়ালে আঁচড় কাটলে আর হাত দিয়ে আঘাত করলে যেমন শব্দ হয় তেমন শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন কাউকে আটকে রাখা হয়েছে ওই ফ্ল্যাটে। সে মুক্ত হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু ওপরতলাটা ছিল পুরোটাই খালি। বন্ধুটি নিজেকে আর বিশ্বাস করতে পারছিল না, তাই সে তার মোবাইলে রাতের ওই ঘটনাটা SMS এ লিখে সেভ করে রাখে। ভাবে যে পুরো ব্যাপারটা হয়তো তার হ্যালুসিনেশন বা নাইটমেয়ার কিনা।